হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি প্রেম আসক্তি। লিখেছেন রোজা জামান শ্রেয়া। আজকে আকাশের সূর্যটা যেন আগুনে পুড়ে ওঠা এক বিশাল দীপ্ত চিতার মতো। সূর্যের কিরণে আকাশ ঝলসে উঠেছে, চারপাশে ছড়িয়ে পড়েছে ধোঁয়াটে এক উষ্ণতা। বাতাস নিথর, নিস্তব্ধ, যেন গরমে দম বন্ধ হয়ে আসার মতো পরিবেশ তৈরি করে তীব্র গরমের জানান দিচ্ছে। নীল আকাশ হারিয়ে লালচে হলুদ রঙের তাপছায়া আচ্ছন্ন করেছে চারদিক। এই অসহনীয় গরমে আকাশে নেই প্রশান্তি। গরমের এই অসহনীয় আজ যেন মোহাম্মদপুরের কোলাহলপূর্ণ শহরটিকে আরো কোলাহল করে তুলেছে। গাড়ি এসে মোহাম্মদপুর কলেজের কাছে থামতেই কাঁধে ব্যাগ নিয়ে দ্রুত বেরিয়ে আসে এক অষ্টাদশী। পরনে তার হালকা আকাশি রঙের একটি গাউন, মাথায় ম্যাচিং করে হিজাব, চোখে কাজল আর হাতে সাদা রেশমি কাচের চুড়ি। চুল পড়া গালে গোলাপি পাপড়ির ন্যায় ঠোঁট, মুগ্ধকর হাসি লেগে আছে। ফর্সা হাতে রেশমি কাচের চুড়িগুলোতে তাকে আরো স্নিগ্ধ লাগছে। অষ্টাদশী কি নামতে দেখে পাশে থাকা কেউ বলে ওঠে, ইরা, প্রিয়র বাচ্চা দাঁড়া আমার জন্য। অষ্টাদশী তার কথা শুনেও দাঁড়ায় না, দ্রুত পায়ে দৌড়ে যায়। তার দৌড়ানোর সাথে সাথে হাতে চুড়িগুলো থেকে এক সুন্দর প্রতিধ্বনি তুলেছে। কলেজের গেটের সামনে এসে থামতেই বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। সামনে দারোয়ান গেটে তালা লাগিয়ে বসে আছে, আর তার সাথে কোমরে হাত দিয়ে তর্কাতর্কি করছে একটি মেয়ে। তাকে থামানোর চেষ্টা করছে তার পাশে ছেলে মেয়ে দুইটি। তাদেরকে এমন তর্কাতর্কি করতে দেখে এগিয়ে যায় অষ্টাদশী, রিথি কোমরে হাত দিয়ে। তাহলে আপনি গেট খুলবেন না ফাইনাল? দারুণ বিরক্তি প্রকাশ করে বলে। না কইলাম তো, এক কথা আই আর কয়বার কুমো আপনারে? স্যার আমারে মানা করছে, দেরি করে আইলে গেট না খুলতে। ফ্রেয়া রাফার কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করে ওঠে, জানু কি হয়েছে, এইখানে দাঁড়িয়েছিস কেন? ততক্ষণে ইরাও এসে হাজির হয়েছে। হাঁটুতে হাত দিয়ে হাঁপাচ্ছে সে। রীতি পিছনে তাকিয়ে রাফাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজে বলে ওঠে, রিথি কপট রাগ দেখিয়ে, দেখ না ফ্রিও, মাত্র 2 মিনিট লেট হয়েছে, তাই বলে আমাদের ঢুকতে দিচ্ছে না, অথচ ওনার জন্য আমাদের 10 মিনিট আরও লেট হয়ে গিয়েছে। ফ্রিয়া রিধিকে সরিয়ে দারোয়ানের সামনে 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, ফ্রেয়া আন্না আমগো ভিতরে ঢুকতে দিতেন না? দারোয়ান হতাশার সুরে বলে ওঠে, এই নিয়ে আয় কমপক্ষে 20 বার কইছি, আই গেট খুলতাম ন, আন্নের দেরি করি আইসেন কিল্লিগা। ফ্রেয়া এইবার দুষ্ট হেসে বলে ওঠে, আমনে যে 3 বউ রাখি 10 বাচ্চার মা ময়না খালার লগে যে প্রেম করেন আই কিন্তু জানি। ফ্রেয়ার কথা শুনে কুদ্দুস মিয়াকে চোখ বড় বড় করে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে ফ্রেয়া আরো বলে ওঠে, আর হাতে ইজা দেখছেন, খালি প্রিন্সিপাল স্যারের ল্যাপটপে কালেকশন দিলে আপনার আর ময়না খালার তেল লাড়া চিনি ছাড়া প্রেমের সব কিছু ক্লিয়ার হইয়া যাইব। ফ্রেয়ার কথা শুনে সবাই তার দিকে বিস্ময়কর চোখে তাকায়। সিমি বিস্ময়কর কণ্ঠে বলে, 10 বেবির মা? কুদ্দুস মিয়া শুকনো ঢুক গিলে বলে ওঠে, মিথ্যা কথা কইয়া লাভ নাই, আমি এমন কাম করি নাই। ফ্রেয়া ঠিক আছে, আমরা বিকালে প্রিন্সিপাল স্যারের কাছে এটা দিয়ে দিব, এই চল। বলে কিছু কদম এগিয়ে আসতেই সামি বলে ওঠে, কিরে চলে যাচ্ছিস কেন? রাফা চুপ থাক, সামনে হাট যা। ফ্রেয়া চাপা সুরে বলে ওঠে, দেখবি এখনই ডাক দিবে, 1 2 3। কুদ্দুস মিয়া, এই যে আম্মারা দাঁড়ান, যাইতাছেন কিল্লাই? কুদ্দুস মিয়ার কথা শুনে সামি অবাক হয়ে বলে, মাল তো দেখে সত্যিই ডাক দিছে। ফ্রেয়া সবাইকে আসতে দেখে কুদ্দুস মিয়া কেবলা হেসে তাকায়। ফ্রেয়া বলে ওঠে, এতক্ষণে লাইনে আসছেন, তাড়াতাড়ি গেট খোলেন। কুদ্দুস মিয়া ইনিয়ে পিনিয়ে বলে, ইয়ে মানে আপনার এই কথা কেডা কইছে আম্মা? ফ্রেয়া উপরের দিকে ইশারা করে কুদ্দুস মিয়ার ওপর তাকাতে দেখে বলে, ওই যে উপরে ওই সিসি ক্যামেরা, এটা কিন্তু নষ্ট না। প্রিন্সিপাল স্যার
মাকড়সার পাছার থিকা সুতা দিয়া ওইটারে পেঁচায় রাখছে, যাতে আপনি বুঝতে না পারেন আর আপনারে হাতে নাতে ধরতে পারে। আর এই যে আমি লেট করে আসি প্রতিদিন, কারণ জানেন? কুদ্দুস মিয়া মাথা নাড়িয়ে না বোঝার সাথে সামিও মাথা নাড়িয়ে না বলতে দেখে রাফা ওর পিঠে ধীরিম করে কিল বসিয়ে দেয় ফ্রেয়া, যাতে করে আমি আপনাকে হাতে নাতে ধরতে পারি। আর আমি একা, তাই ওদের বলেছি আমাকে হেল্প করতে। ফ্রেয়ার কথা শুনে ইরা সহ সবাই মুখ টিপে হাসে। ফ্রেয়ার কথা শুনে কুদ্দুস মিয়া গেট খুলে দেয় আর বলে, আমার আব্বারা আপনারা যখন খুশি আইসেন, আই গেট খুলে দিব। রিধি, গুড। তারপর তারা সবাই কলেজের ভিতরে চলে যায়। প্রফেসর আলহাজ স্যারের বোরিং ম্যাথ ক্লাস চলছে, সবাই যার যার মতো খাতায় নোট লিখছে। ফ্রেয়া গ্রুপ মেম্বার লেট লতিফ বাদে। আসলে এই নাম স্যার রেখেছেন কারণ তারা 5 জন যেখানে যায় সেই জায়গায় লেট করবে আর কোনো না কোনো গ্যাঞ্জাম লাগিয়ে ফেলে। ফ্রেয়াকে কিছু ভাবতে দেখে সামি তার মাথায় কাটটা মেরে বলে, এই ঝিঙে, কি ভাবছিস এত? বেশি ভাবলে চুল পেকে যাবে। ফ্রেয়া মাথায় হাত বুলিয়ে রাগী লোকে সামির দিকে তাকিয়ে বলে ওঠে, আবে ওই 12 ব্যাটারি, আমার নতুন নাম রাখার তোকে সাহস কে দিয়েছে? তুই জানিস না আমার আকিকা হয়ে গিয়েছে? ফ্রেয়ার কথার সাথে তাল মিলিয়ে ইরা বলে ওঠে, এখন যদি তুই ফ্রেয়াকে নতুন কোনো নামে ডাকিস তাহলে তোকে একটি ছাগল দিয়ে আকিকা দিতে হবে। রিধি, আরে ছাগল না তো, খাসি দিতে হয়। রাফা, আরে পাগল, একটা গুঁড়ো দিলেও হবে। সামি তাদের আজগবি কথা শুনে আহম্মক হয়ে যায়। বিস্ময়কর কণ্ঠে বলে, এখন মজা করে অন্য নামে ডাকতে হলেও গরু, ছাগল, হাঁস, মুরগি এই দিয়ে আকিকা দিতে হবে? ফ্রেয়া বুকে হাত গুজে সামির দিকে তাকিয়ে বলে, কেন এত টাকা দিয়ে ছাগল কিনা আকিকা দিয়ে আমার বাপ এত সুন্দর নাম রেখেছে তোকে ঝিঙে নামে ডাকার জন্য? সামি, তুই ছাগল কেন আকিকা দিয়েছিস? তুই মেয়ে, তুই ছাগি দিবি। রিধি, তাহলে খাসি কাকে বলে? ইরা, আরে যেগুলোকে মুসলমানি করানো হয় ওইগুলোকে ছাগল বলে, আর যেগুলোকে করানো হয় না ওইগুলো খাসি। রাফা, যেহেতু ফ্রেয়া মেয়ে আর ভবিষ্যতে একজন ছেলেকে বিয়ে করবে তাই সে ছাগল দিয়েছে। ফ্রেয়া ইরা ভাব দেখিয়ে বলে, রিধি কাঁদো কাঁদো ফেস নিয়ে বলে, রাফু, আমার তো আকিকা হয়নি, তাহলে কি আমার বিয়ে হবে না? রাফা হতাশ হয়ে না বোঝায় তাদের এমন আজগবি মার্কা চিন্তা ভাবনা শুনে সামি দীর্ঘশ্বাস ফেলে বলে, সামি, তোদের সাথে আর কিছুদিন থাকলে আমি না জানি কবে নিজে হেঁটে গিয়ে পাবনা ভর্তি হই। ব্রেক টাইম 1টা। কলেজের ক্যান্টিনে সবাই বসে আছে। রিধি, ইরা সবাই যে যার মতো খাবার অর্ডার দিয়ে খাচ্ছে। ফ্রেয়া শুধু কফি অর্ডার দিয়েছে। কফির কাপ সামনে রেখে কিছু একটা নিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে সে। ফ্রেয়াকে এমন চুপচাপ বসে থাকতে দেখে ইরা তাকে ধাক্কা মেরে বলে ওঠে, ইরা, কিরে এমন স্টপ হয়ে আছিস কেন? কফি তো ঠান্ডা হয়ে গিয়েছে। ইরার কথা শুনে ফ্রেয়া কিছুটা নড়ে ওঠে। ফ্রেয়া গলা ছাড়ি দিয়ে বলে ওঠে, গাইস, আমি কিছুদিন ধরে একটা স্বপ্ন দেখছি। একজন মহিলা আমাকে বারবার অনুরোধ করছিল একটা জিনিসের জন্য। ফ্রেয়ার কথা শুনে রাফা খাবার থামিয়ে দেয়। রিধি, বোন প্লিজ বলিস না, খারাপ স্বপ্ন দেখলে পরে তা সত্যি হয়ে যায়। সামি পাশ থেকে খাবার চিবোতে চিবোতে বলে, ভাই বিশ্বাস কর, বিছানায় মোতা ছাড়া আজ পর্যন্ত কোনো স্বপ্ন সত্যি হয় নাই। ইরা গবেষকের মতো বলে ওঠে, তাহলে তোর স্বপ্নে ভেজাল ছিল। রাফা ফ্রেয়ার বরাবর চেয়ারে বসেছে। সামনে তাকাতেই দেখে একজন লোক কালো রঙের কাপড় পরে পুরো শরীর ঢাকা তার হন্তদন্ত হয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে চলে গেছে। তা দেখে রাফা কিছু একটা ভেবে ভ্রুকুটি করে বলে, ফ্রেয়া টেবিলের উপর একটা বই রেখে বলে ওঠে, আই হ্যাভ এ বড় প্ল্যান গাইস। আমি স্বপ্নের লোকেশন অনুযায়ী লাইব্রেরিতে এই বই পেয়েছি একটা। ওই যে গেম বুক, এটাতে একজন আশিক জিনের কথা বলা আছে, তাকে কিভাবে হাজির করতে হয় তা লেখা আছে, আর আমরা সবাই মিলে ওই গেমটা ট্রাই করব। ফ্রেয়ার কথা শুনে ইরা আর রিধি শুকনো ঢুকিলে।
রীতি কাঁদো কাঁদো মুখে তাকিয়ে বলে, বোন, দুনিয়াতে কি গেমের অভাব পড়েছে? শেষে জিনের গেম। ফ্রেয়া, আরে কিছু হবে না। তোরা কি এটা জানিস একটা জিনের ভালোবাসায় কতটা গভীর আর রোমান্টিক হয়? ইরা, প্লিজ, যেটাই হোক, দরকার কি? জগতে কি ছেলের অভাব পড়েছে? ফ্রেয়া, এক্স্যাক্টলি, জগতে রিয়েল ভালোবাসার অভাব পড়েছে। আশিক জিনরা কাউকে ভালোবাসলে তাকে কখনো ঠকায় না। এজন্যই আমি তার প্রেমে পড়তে চাই। রাফা চাপা রাগ মিশ্রিত কণ্ঠে ফ্রেয়ার উদ্দেশ্যে বলে, আশিক জিন সম্পর্কে শুনেছিস, কিন্তু তাদের ভয়ানক ভালোবাসার পরিণতি দেখিসনি। তারা যাকে একবার ভালোবাসে, দুনিয়ার সব পুরুষ তাকে ভালোবাসার অধিকার হারিয়ে ফেলে। আর যে ভালোবাসবে তার বেঁচে থাকা হারাম হয়ে যায়। তাই যদি বাঁচতে চাস তাহলে এইসব বাদ দে। ফ্রেয়া, আমি তো তাই চাই। এভাবে কেউ আমাকে ভালোবাসুক যাতে দুনিয়ার সকল পুরুষ তার ভালোবাসার কাছে হার মানে। আমি সে ভয়ানক ভালোবাসায় মরতেও রাজি। সামি, কিন্তু কিভাবে গেমটা খেলবি? এইসব ভূতের গেম রাতে খেলতে হয়। এরা, ঠিকই তো। আমি আর সামি তো একই বাসায় পাশাপাশি ফ্ল্যাটে থাকি। আর রাফা তো হোটেলে থাকে, তারও কোনো প্রবলেম হবে না। কিন্তু তোরা কিভাবে আসবি? ফ্রেয়া চিলমুটে বলে, রিল্যাক্স, আমি সব প্ল্যান করে রেখেছি। দূরে থেকে অগান্তক তাদের কথা শুনে বাঁকা হেসে ওঠে। গ্রিস প্যাথন প্যালেস। প্যালেসের মর্মর মহলে রাজকীয় পোশাক পরে, মাথায় স্বর্ণের মুকুট আর রাজকীয় সাজে এক অল্প বয়সী মহিলা এগিয়ে আসছে। আশেপাশে কালো পোশাক পরিহিত গার্ডসরা তার উপস্থিতি টের পেয়ে চোখ নামিয়ে রেখেছে। কারণ প্যাথন প্যালেসে কোনো সম্রাজ্ঞীর দিকে চোখ তুলে তাকানো নিষেধ। সামনে কারো উপস্থিতি টের পেয়ে সেই দিকে এগিয়ে যায় সে। ভ্যানিস এদিক ওদিক তাকিয়ে পিছনে তাকাতে আলিসা ক্যারেসকে দেখে ভূত দেখার মতো চমকে যায়। আলিসা ক্যারেস সন্দেহজনক চোখে তাকিয়ে বলে ওঠে, আপনি ছদ্মবেশ পোশাক পরে এইখানে কি করছেন? ভ্যানিস শুকনো ঠকিলে আমতা আমতা করে বলে, মানে এমনি। কিং কোথায়? আলিসা ক্যারেস বাঁকা হেসে বলে ওঠে, কিং ক্যালেসে আছে। সবাইকে বোকা বানালেও আমাকে পারবেন না। তার কাছে গিয়েছিলেন তাই না? ভ্যানিস। আলিসা ক্যারেস তার দিকে তাকিয়ে একটু এগিয়ে এসে শাসনের ভঙ্গিতে বলে, ফ্রেয়সীর যদি কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি ভুলে যাব তুমি কে। বলে আলিসা ক্যারেস চলে যায়। তাকে চলে যেতে দেখে ভ্যানিস শয়তানি হাসি দিয়ে বলে ওঠে, সেই দিন তোকে বাঁচিয়ে রেখে খুব ভুল করেছি আমি। কিং ক্যাসেল। বড় বিলাসবহুল রাজকীয় হীরা পান্না আর সোনায় মোড়ানো এক রাজস্বিক সিংহাসনে বসে আছে কিং রিচার্ড ক্যারেস। রাজকীয় পোশাক পরে, মাথায় তার পান্না আর স্বর্ণের মোড়ানো মুকুট, পিছনে তার কালো রঙের বড় একটি ডানা। এই সিংহাসন যেন কোনো এক স্বর্গরাজ্যের শাসকের মহিমাময় আসন। চারদিক জুড়ে সোনার সূক্ষ্ম খোদাই, যেখানে সূর্যের আলো পড়লেই প্রতিফলিত হয়ে ওঠে একরকম মোহময় ঝলক। সিংহাসনের পিঠে আর হাতলে বসানো আছে অগণিত হীরা। সিংহাসনের চার কোণ ঘিরে আছে সবুজ পান্নার বড় বড় খণ্ড, যেন বনভূমির গভীরতা এসে তার রাজকীয়তাকে ছুঁয়ে দিচ্ছে। পান্নার সেই শীতলতা আর হীরার দীপ্তি একসঙ্গে মিশে তৈরি করেছে এক পরম সম্মানের আধার। পায়ের নিচে মসৃণ কারুকার্যময় সোনালি বেদি। কিং বসলে যেন সেখানে পা রাখতে পারে। এই সিংহাসন কেবল বসার জায়গা নয়, এ এক ইতিহাস, এক শক্তির প্রতীক, যার গায়ে রাজত্বের অহংকার আর পুরুষোচিত ঔজ্জ্বল্য গাথা। পাশের আসনে বসে আছেন ক্যাথলিন জান্দ্রা। ভাই, অনেক বছর তো হয়ে গিয়েছে, এবার প্রিন্স ফারিসের সাথে নাতাশার বিয়ের ঘোষণা করে দিন। বোনের কথা শুনে রিচার্ড ক্যারেস কিছু বলতে নিলে তখন আলিসা ক্যারেস আসে। তাকে দেখে কিং চুপ হয়ে যায়। ততক্ষণে ভ্যানিসও এসে উপস্থিত হয়েছে। সে গিয়ে সোজা রিচার্ড কিংয়ের আরেক পাশের আসনে বসে বলে ওঠে, ভ্যানিস,
আমি তো তাই বলছি, সময় তো কম হলো না। আর কিং, আপনারও তো বয়স হয়ে গিয়েছে, তাই বলছি যে আলিশা ক্যারেস কোনোদিন না। আপনি ভুলে যাচ্ছেন ভ্যানিস আমার ছেলে, বিবাহিত, আর আমার পুত্রবধূ এখনো সশরীরে জীবিত আছে। আলিসা ক্যারিসের কথা শুনে রিচার্ড কিং রাগান্বিত হয়ে হুঙ্কার দিয়ে বলে ওঠে, কিং রিচার্ড, কখনো না। এই মেয়ের জন্য আমি মীরাকে হারিয়েছি। সেই মেয়ে কোনোদিন আমার পুত্রবধূ হতে পারে না। আলিসা ক্যারিস, রিচার্ড, আপনি অবুঝের মতো কেন কথা বলছেন? যখন মীরা মারা গিয়েছে তখন সে ছোট বাচ্চা ছিল, আর একটা বাচ্চা কিভাবে কাউকে মারতে পারে? ক্যাথলিন চান্দ্রা চাপা সুরে বলে, চৌধুরী বাড়ির সবাই ষড়যন্ত্র করে তাকে মেরেছে। আলিসা ক্যারিস ক্যাথলিনের দিকে ঘৃণা ভরা চোখে তাকিয়ে ভ্যানিসের উদ্দেশ্যে বলে, আলিসা ক্যারিস, আপনি কি নিজের চোখে দেখেছেন যে চৌধুরী বাড়ি কেউ এই কাজের সাথে জড়িত? আলিসা ক্যারিসের কথা শুনে ভ্যানিস থতমত খেয়ে বলে ওঠে, আমি কিন্তু আমার কিছু লোক নিজের চোখে দেখেছে। তার ছেলের সাথে আলিসা ক্যারিস বলে, সত্য না জেনে কুপরামর্শে আপনি বিশ্বাস করে নিলেন? মীরা চৌধুরী পরিবারের সদস্য, তাদের একমাত্র মেয়েকে তারা কোনোদিন খুন করতে পারে না। রিচার্ড ক্যারিস, যদি মিথ্যে হয় তাহলে কেন তার বাবা ফারিসকে বদলে বন্দি করে রেখেছে? কিসের ভয়ে? যাই হোক না কেন, এই সম্পর্ক কখনো সম্ভব না। এর পরিণতি হবে মৃত্যু। যদি ফারিসের সাথে তার মিলন হয় সেই দিন তার মৃত্যু নিশ্চিত। মীরার মৃত্যুর পরে সেই প্রচলিত নিয়ম আবার চালু হয়েছে, আর মীরার হত্যাকারী হিসেবে প্রত্যেক জিনদের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে সেই মেয়ে। ক্যাথলিন, তাহলে ভাই এখন কি সিদ্ধান্ত নেবেন? রিচার্ড ক্যারিস, ফারিসকে একমাত্র সেই মেয়েই পারবে মুক্ত করতে। যেই দিন তার হৃদয়ে ফারিসের জন্য ভালোবাসার সৃষ্টি হবে এবং তাকে সে আহ্বান করবে, সেই দিন ফারিস মুক্ত হতে পারবে। তা না হলে পৃথিবীর কারো ক্ষমতা নেই তাকে বোতল থেকে মুক্ত করার। তারপর সে যেই সিদ্ধান্ত নিবে তাই হবে। সে যদি চায় নাতাশাকে বিয়ে করতে তাহলে তাই হবে। রিচার্ড ক্যারিসের কথা শুনে ভেনিস আর ক্যাথলিন রহস্যময় বিশ্বজয়ের হাসি দেয়। আলিসা ক্যারিস বিচলিত হয়ে বলে, তা কিভাবে সম্ভব? একজন আশিক জিন কখনো তার প্রজাতির কাউকে বিয়ে করতে পারে না। এই সিদ্ধান্ত নিয়ে আপনি কি জিনদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করতে চাইছেন রিচার্ড? রিচার্ড কিং চাপা সুরে বলে, তা একান্তই আমার ছেলের সিদ্ধান্ত হবে। ভ্যানিস, রিচার্ড কিং তার কথা শুনে মনে মনে বলে ওঠে, আরে এ তো দেখি মিঘ না চাইতেই জল, বলে বাঁকা হেসে ওঠে। পরের দিন রাত ৩টা, চারদিকে গভীর রাত। আকাশ যেন কালো চাদরে মোড়ানো এক নীরবতা। চাঁদের আলো যেন ভয় পেয়ে আড়ালে লুকিয়েছে। গাছপালার ছায়া জমে উঠেছে ভীতিকর আকারে। বাতাস হালকা কাঁপা কাঁপা, মাঝে মাঝে একটা শুষ্ক পাতা মাটিতে পড়ার শব্দ। দূরে কোথাও কুকুরের হাহাকার চিৎকার যেন অজানা আশঙ্কা ইঙ্গিত দিচ্ছে মনে হয়। এ এক গা ছমছমে রাত, যেখানে অন্ধকার শুধু আলোকে নয়, সাহসকেও গ্রাস করে। এই গভীর রাতের চিলেকোঠার ঘরে উপস্থিত হয়েছে ৫ জন ছেলে মেয়ে। তাদের তীব্র হাসির শব্দ ভেসে আসছে রুমে। যে যার মতো করে হাসাহাসি করতে ব্যস্ত। মেয়েরা সবাই নাইট ড্রেস, গেঞ্জি, প্লাজো পরে আসলেও ফ্রেয়া একটা হাফ সিল্কের কালো রঙের শাড়ি পরেছে, আর ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে কোমর পর্যন্ত চুলগুলো ছেড়ে রেখেছে। রিধিতের ছাদের এই চিলেকোঠার রুমটি অনেক বছর তালাবদ্ধ ছিল, তাই অনেক ধুলা ময়লা পড়ে আছে। তার স্বামী পরিষ্কার করেছে। পরিষ্কার করা শেষ হলে একটা পুরোনো টেবিলের উপরে ওইজা গেম বোর্ড রেখে সামনে তারা সবাই গোল হয়ে বসেছে। এতক্ষণের মনোযোগ দিয়ে বইয়ের মধ্যে কিছু একটা পড়ে তা পাশে রেখে দেয় ফ্রেয়া, গাইস, যদি দুনিয়া ধ্বংস হয়েও যায় কেউ কিন্তু এই বোর্ড থেকে হাত সরাবে না। ফ্রেয়ার কথায় সবাই সম্মতি জানিয়ে বোর্ডের উপর হাত রেখে বাহির দিয়ে অনেক সাহস দেখালো
রিধি ভিতর দিয়ে খুব ভয় পাচ্ছে। ফ্রেয়া আর ইরা রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পরে বিছানায় কোলবালিশ রেখে বাইরে থেকে লুকিয়ে বেরিয়ে এসেছে, যাতে তাদের রুমে এসে কেউ তাদের অনুপস্থিতি টের না পায়। সামি, গাইস, আই হ্যাভ এ গভীর প্রশ্ন। ফ্রেয়া এইভাবে সেজে এসেছে কেন? ফ্রেয়া, গাথা নাকি তুই? জামাইয়ের সাথে আজকে আমার প্রথম দেখা, আর আমি সাজবো না? ফ্রেয়ার কথা শুনে 3 বান্ধবী তার দিকে আর চোখে তাকাতে দেখে ফ্রেয়া নাকি মিকি হেসে বলে, চিন্তা করিস না, আমার জিন দেবরদের সাথে তোদের সেটিং করিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিচ্ছি। তারপর তারা আর কথা না বাড়িয়ে গেম শুরু করে দেয়। অনেকবার ডাকার পরেও কোনো কিছু হয়নি। ফ্রেয়ার আঙুল কাঁপছে, নিঃশ্বাস ভারী, বাতাস যেন নিস্তব্ধ হয়ে আশেপাশের অদৃশ্য কিছুর উপস্থিতি যেন ঘনিয়ে আসছে তার জানান দিচ্ছে। রাফা, রিথি, ইরা সবাই চারপাশে বসে আছে। সামনে কাঠের ধুলো ধূসরিত পুরনো উইজা বোর্ডের মাঝখানে রাখা একটি কাচের প্যানচেট, তার নিচে অদ্ভুত এক প্রতীক। ফ্রেয়ার ঠোঁট শুকিয়ে আসছে, তবু চোখে ভয় নেই। অদ্ভুত টান আর অজানা এক আকর্ষণ কাজ করছে তার ভিতরে। ফ্রেয়ার নিচু স্বরে বলে উঠল, আমি ডাকি তাকে, যে হারিয়েছে নিজের অস্তিত্ব, যার ঘুম এখনো কাঁপায় নরককে। আপনি কি শুনতে পাচ্ছেন? আমি ফ্রেয়া বলছি, আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনি যদি আশেপাশে থাকেন তাহলে প্লিজ আমার ডাকে সাড়া দিন, জেগে উঠুন প্লিজ। এভাবে আরো 3 বার ফ্রেয়া বলে। প্যাথন প্যালেসের লাক্সারি চার্চটিতে হঠাৎ তীব্র গতিতে বাতাস প্রতিফলিত হয়ে সবকিছু চুরমার করে দেয়। ফলে ফারিসকে যে কাচের বোতলে বন্দি করে রাখা হয়েছিল তা ছিটকে মাটিতে পড়ে ভেঙে যায়। তীব্র ঝড় শুরু হয়। আকাশের মেঘগুলো ঘন কালো আকার ধারণ করে ফেলে। বিদ্যুৎ চমকাতে শুরু করে। 30 বছর ধরে জমে থাকা প্রতিশোধের তৃষ্ণা, আঘাত আর অভিমান এক মুহূর্তের চোখে জ্বলে ওঠে ফারিসের নিথর দেহে ও মস্তিষ্কে। পাথরের মতো শক্ত চোখ দুটি রক্তের মতো লাল হয়ে উঠল, যেন এক একটা আগুনের শিখা। তার শিরা উপশিরার নীল আলো প্রভাবিত হয়ে অস্বাভাবিক অতিপ্রকৃত। তার মুখে একপাশে হালকা একটি কাটা দাগ উকি দিল, 100 বছর আগের কোনো রক্তাক্ত যুদ্ধের স্মৃতিচিহ্ন। চোয়াল শক্ত হয়ে ওঠে তার, ঠোঁট রক্ত ভেজা, আর কপালের মাঝখান থেকে বেরিয়ে আসা কুয়াশার মতো এক জ্বলন্ত তেজ ছিন্ন ভিন্ন হয়ে কাচের কাফিন ভেঙে যায়। ফারিস উঠে বসতেই তার পিঠ জুড়ে উদ্ভিন্ন হয় 2টি ভয়ঙ্কর ডানার মতো, ধোঁয়া আর আগুনে মোড়া। পুরো রুমের চারপাশে ঘূর্ণায়মান কালো ধোঁয়ার স্রোত। এমন ভয়ানক দৃশ্য দেখে খ্রিস্টান ফাদার বার্ট শুকনো ঠোক গিলে ফেলে। ফারিস শয়তানি বাঁকা হেসে তার দিকে এগিয়ে যেতেই খ্রিস্টান ফাদার বার্ট ভয়ে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আমি কিছু করিনি, আমি কাউকে কিছু বলবো না। ফারিস তার দিকে একটু ঝুঁকে বলে ওঠে, কে সেই মহান ব্যক্তি যে আমাকে মুক্ত করার মতো সাহস রেখেছে? খ্রিস্টান ফাদার বার্ট ভয়ে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, তোমার প্রেয়সী। তার হৃদয়ে তোমার জন্য অনুভূতি জন্ম নেওয়ার ফলে আর আহ্বানে তুমি 30 বছর পরে মুক্ত হতে পেরেছ। ফারিস ডেভিল হেসে বেরিয়ে যায় প্যাথন প্যালেসের লাক্সারি চার্চ থেকে। ফারিস চিলেকোঠার ঘরে প্রবেশ করতেই প্ল্যানচেট নিচে থেকে নড়ছে। প্রথমে ওয়াই, তারপর ই, তারপর এস। হাওয়ার গতি বেড়ে জানালা ধাক্কা খেয়ে খুলে গেল হঠাৎ। মোমবাতির আলো নিভে যায় এক নিমিষে। ঘরের সব দরজা একসাথে কেঁপে উঠল। পেছনের আয়নার কাঁচ ভেঙে যায় নিজের থেকেই। পুরো ঘরে বাতাসের সাথে ভেসে আসা এক মিষ্টি সুগন্ধ ছড়িয়ে পড়ে। এমন ভয়ানক দৃশ্য দেখে রিধি চিৎকার করে ওঠে। এর মুখ সাদা হয়ে গিয়েছে, সামির নিথর হয়ে যায়, কিন্তু রাফা আগের মতো স্বাভাবিক রেখে বোর্ডের থেকে হাত সরিয়ে ফেলে। তাকে মেরে তা মেঝেতে ফেলে দিয়ে বলে ওঠে, আমি না করেছিলাম এইসব করতে, কেন আমার কথা শুনলে না? কিছু সময় পরে সবার ভীতু ফেস দেখে
ফ্রেয়া উচ্চস্বরে হেসে ওঠে। ফ্রেয়াকে এমন হাসতে দেখে সবাই অবাক হয়ে যায়। ইরা শুকনো ঢোক গিলে বলে ওঠে, গাইস, আমার মনে হচ্ছে ফ্রেয়ার উপর জিন ভর করেছে। ইরার কথা শুনে রিথি আর সামি শুকনো ঢোক গিলে। ফ্রেয়া হাসি থামিয়ে নিজেকে স্বাভাবিক করে বলে ওঠে, চেহারা এক একজনের যে রিয়াকশন দিয়েছিস তোরা ভাই, কোনো জিনভূত আসেনি, বাতাসের কারণে এমন হয়েছে। দেখ আকাশকে অন্ধকার করেছে, বৃষ্টি নামবে যে কোনো সময়, বলে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায় ফ্রেয়া। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে ফ্রেয়া। তীব্র হিমেল হাওয়ায় তার ছেড়ে রাখা চুলগুলো বাতাসের সাথে ঢেউ খেলছে। ফারিস ধীর পায়ে এগিয়ে এসে পিছন থেকে ধাক্কা মারতে গিয়ে ফ্রেয়ার কথা শুনে হাত থেমে যায় তার। ফ্রেয়া তুষ্ট হেসে বলে ওঠে, জিন জামাই, আপনি তো এলেন না। এই রাতের আধারে ঠেকে থাকা চাঁদের মতো সুন্দরী একটি মেয়েকে আপনি মিস করলেন। আমাকে একবার দেখলে প্রেমে পড়ে যেতেন, তাই আসেননি। ঠিক আছে, এই গানটি শুধু আপনার জন্য, বলে ফ্রেয়া মৃদু হেসে প্রকৃতির সাথে তাল মিলিয়ে গিয়ে ওঠে। আমি তোমার সাথে আমাকে খুঁজে পাই, এখনো যত্ন করে চাই, যদিও তুমি বহু দূরে। আমি আজও পাগল তোমার ওই প্রেমে। ফ্রেয়ার প্রতিটি গানের অংশ ফারিসের হৃদয়ে ঝড় তোলে। ফারিস হাওয়ার বেগে তার সামনে এসে ভাসামন হয়ে ফ্রেয়ার মুখশ্রীতিকে তাকাতেই তার রাগান্বিত আখি যুগল শীতল হয়ে যায়। এই প্রথম তার চোখে এমন আটকে যায় কাউকে দেখে। আজ এই চাহনি নেই কোনো হিংস্রতা, নেই কোনো বিষাদ, নেই কোনো ঘৃণা। আজ সে চোখে শুধু আছে কারো মায়াবী চেহারার মুগ্ধতা। চাঁদের আলোয় অষ্টাদশীর মুখে পড়ে যেন তাকে আরো ধবল করে তুলেছে। তার চোখ অন্ধকার রাতের মতো গভীর, যেখানে একবার তাকালে চোখ ফেরানো যায় না। তার হালকা গোলাপি ঠোঁট জোড়া মৃদু তালে কাঁপছে, চুলগুলো ভেজা মেঘের মতো ওড়ে, আর ওড়ার সময় এক ধরনের পাগল করা ঘ্রাণ ফারিসের নাকে তীব্রভাবে বাড়ি খায়। অষ্টাদশের এমন মায়াবী রূপ দেখে ফারিসের পুরো দুনিয়া থেমে গেছে। ফারিসের কঠোর হৃদয়ের মাঝে এক কোমলতা সৃষ্টি করে। বর্তমানে রুমে কারো উপস্থিতি টের পেয়ে ফারিসের গিটার বাজানোর থেমে যায়। পিছনে ফিরে তাকাতেই দেখে ফ্রেয়া তার দিকে চোখ পিটপিট করে তাকিয়ে আছে। ফারিস গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এত রাতে এইখানে কি করছিস তুই? ফারিসের কথা শুনে ফ্রেয়া হেঁচকি তুলে কেঁদে দেয়। হঠাৎ ফ্রেয়াকে কাঁদতে দেখে ফারিস বিচলিত হয়ে তার কাছে এগিয়ে যায়।